আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। চলে আসলাম আয়শাপুরীর ২২তম গল্প নিয়ে। আয়শাপুরীর ২১তম গল্প ৩ দিন আগে আপলোড করা হয়েছে। ওই গল্পের নাম পেত্নীর প্রতিশোধ। আপনারা পেত্নীর প্রতিশোধ লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলে ঢুকলেও পেয়ে যাবেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমি শুরু করছি আয়শাপুরী ৪ জন জিনের ভয়ানক রহস্যময় এক গল্প। দাদি, তোমাকে যে কিভাবে বলি, আসলে দুদিন ধরে রাতের বেলা আমার সাথে কেমন অদ্ভুত একটা ঘটনা ঘটছে। কে জানো আমাকে স্পর্শ করে। আমি শুরুতে ভেবেছিলাম এটা হয়তো আমার মনের ভুল, কিন্তু না, এটা আমার মনের ভুল না, এটা বাস্তবে ঘটে। দুদিন আগে রাত ১২টা কি ১টার দিকে প্রথমে বুঝতে পারি আমাকে কেউ স্পর্শ করছে। অন্য কারো স্পর্শ বুঝতে পেরে ঘুম ভেঙে যায় আমার। তখন আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। কাউকে দেখতে না পেয়ে বিছানা থেকে উঠে লাইট জ্বালাই, কিন্তু তবুও কাউকে দেখতে পাই না। এরপর খাটের নিচে সবখানে দেখি, কিন্তু তবুও কাউকে দেখতে পারি না। কাউকে দেখতে না পেয়ে আবারও দরজা লাগিয়ে শুয়ে পড়ি। আমি শুয়ে পড়ার কিছুক্ষণ পর ঘুম ঘুম ভাব চলে আসে, আর তখনই আমি অনুভব করি আমার কোমরে কেউ হাত রেখেছে। নিজের শরীরে কেউ হাত রাখছে অনুভব হওয়ায় আমি তাড়াহুড়া করে বিছানায় উঠে বসে বলি, কে কে এখানে? কিন্তু আমার কথার কোনো উত্তর পেলাম না। হঠাৎ কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছিলাম না। তখন আমি আবারও শুয়ে পড়লাম আর ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আমি চুপ করে শুয়ে আছি, এমন সময় আবারও কেউ আমার শরীরে হাত রাখে। আমার শরীরে হাত রাখায় এবার আমি খপ করে সেই হাতটা ধরে ফেলি। আমি হাতটা ধরে ফেলার পর ২-১ সেকেন্ডের মধ্যে চোখ খুলি, কিন্তু তখন কাউকেই দেখতে পাই না। আমি কিন্তু হাতটা ধরেছিলাম, কেমন লোমে ভরা একটা হাত ছিল। হাতটা ধরে চোখটা খুলতেই সব মিলিয়ে গেল। এরকম ঘটনা ঘটায় উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে সে রাতে না ঘুমিয়ে জেগে রাতটা পার করে দিলাম। পরের দিন দিনের বেলা ভেবেছিলাম কথাটা কাউকে বলবো, কিন্তু পরে ভাবলাম আমার মনের ভুলও তো হতে পারে, এই ভেবে কথাটা গোপন রাখি। এরপর কালকে রাতের ঘটনা শোনো। আগের রাতে এরকম ঘটনা ঘটায় আমি ভয়ে কালকে রাতে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। আমি অনেক রাত পর্যন্ত জেগে থেকে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি বুঝতে পারি আমাকে কেউ জড়িয়ে ধরে আছে। আমি এটাও বুঝতে পারি সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এরকম একটা পরিস্থিতিতে কি করব বুঝতে না পেরে তাড়াহুড়া করে বিছানা থেকে উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। ঘরের লাইট জ্বালিয়ে বললাম, কে কে এখানে? কেউ কি আছেন এখানে? কিন্তু আমার কথার কোনো সাড়া পাই না। আমার কথার কোনো সারা শব্দ না পেয়ে লাইট জ্বালিয়ে জেগে রাতটা পার করে দিই। আমার সাথে সত্যি এরকম ঘটনা ঘটছে। এরকম ঘটনা তো অন্য কাউকে বলতে পারি না, তাই তোমাকে বললাম। সুমাইয়ার কথায় ওর দাদি অবাক হয়ে বলল, কি বলিস, এগুলো কি সত্যি? সত্যি কি এরকম ঘটনা ঘটে? আমার সাথে বিষয়টা ভালো মনে হচ্ছে না। দাদির কথায় সুমাইয়া বলল, সব সত্যি দাদি, আগে তো এরকম হয়নি। দুদিন ধরে এরকম কেন হচ্ছে, এখন কি করব বলো না। সুমাইয়ের কথা দাদি বললেন, আচ্ছা আজকে রাতে আমি তোর সাথে ঘুমাবো। যদি আজ কেউ আসে তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারবো, কাল যা ব্যবস্থা করার সেটা করব, কেমন? দাদির কথায় সুমাইয়া রাজি হয়ে বললেন, ঠিক আছে। দাদি রাজি হয়। সুমাইয়া সেই দিনটা বাড়িতে পার করে দিলেন। দিন পেরিয়ে রাত হলো। রাত হলে খাবার শেষে সুমাইয়া ও ওর দাদি ঘরে আসলেন। ঘরে এসে শুয়ে দুজনে নানান রকম গল্প করতে লাগলেন। গল্প করতে করতে একটা সময় দুজন ঘুমিয়ে গেলেন। সুমাইয়া ও ওর দাদি দুজন ঘুমানোর পর সুমাইয়ার একটা ভয় ছিল যে আজ রাতেও ওরকম কিছু ঘটে কিনা, কেউ এসে স্পর্শ করে কিনা। কিন্তু না, সেই রাতে সুমাইয়ার সাথে কিছু ঘটেনি। রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে সুমাইয়ার দাদি সুমাইয়ার দিকে তাকিয়ে বলে, কিরে, আজ রাতে কিছু হয়েছে কি? দাদির কথার জবাবে সুমাইয়া মাথা নাড়িয়ে বলেন, না দাদি, আজ তো কিছু হয়নি, কেউ স্পর্শ করেনি। তখনও দাদি বললেন, তাহলে কি ভাববো এসব তোর মনের ভুল, নাকি আমি তোর পাশে ছিলাম বলে কেউ আসেনি? দাদির কথার জবাবে সুমাইয়া বললেন, তা তো জানি না দাদি, তবে আমাকে কেউ স্পর্শ করে এটা ঠিক। সুমাইয়ার কথায় ওর দাদি একটু চুপ থেকে বললেন, তোর কথা যদি সত্যি হয় তাহলে এখানে জিন ঘটিত কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। আচ্ছা, তুই আজকে রাতে আবারও একা থাকবি। যদি আজ কিছু ঘটে তো কাল তোর বাবা ও বড় ভাইকে বিষয়টা জানাবো, ওরা তখন একটা ব্যবস্থা করবে।
দাদির কথায় সুমাইয়া হ্যাঁ উত্তর দিয়ে চলে গেলেন বাইরে। বাইরে গিয়ে পাশের বাড়ির বান্ধবীর সাথে কথা বলে বাড়িতে আসলেন। তারপর বাকি সময়টা বাড়িতে কাটিয়ে দিলেন। দিনটা বাড়িতে কাটিয়ে দেয়ায় যথারীতি রাত হলো। রাত হলে খাবার শেষে সুমাইয়া ওর দাদিকে বললেন, দাদি ভয় লাগছে, ঘরে গেলাম যদি ভয় পাই তো চিৎকার দেব। কথা বলে সুমাইয়া ঘরে গেলেন আর ভয়ে ভয়ে শুয়ে পড়লেন। সুমাইয়া ঘুমিয়ে যাবার পর মধ্যরাতের দিকে ওর ঘুম ভেঙে গেলেন আর সুমাইয়া বুঝতে পারলেন ওকে জড়িয়ে ধরে আছে কেউ আর ওর সাথে শারীরিক সম্পর্ক করছে। এরকম অনুভব হওয়ায় সুমাইয়া ভয়ে একটা চিৎকার দেন আর জ্ঞান হারিয়ে ফেলেন। সুমাইয়া জ্ঞান ফেরে সকালে ওর জ্ঞান ফিরতেই দেখেন ওর মা, বাবা, বড় ভাই, ওর দাদি সবাই পাশে বসে আছে। সুমাইয়ার জ্ঞান ফিরলে ওর মা বলেন, মা সুমাইয়া, রাতে তোর কি হয়েছিল? তুই হঠাৎ করে চিৎকার করলি। তোর চিৎকার শুনে আমরা ঘরে গিয়ে দেখি তুই জ্ঞান হারিয়ে পড়ে আছিস। এরপর তোর জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম কিন্তু তোর জ্ঞান ফিরল। এখন বলতো কি হয়েছে? মায়ের কথায় সুমাইয়া ওর দাদির দিকে তাকালে ওর দাদি সবাইকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে সুমাইয়াকে জিজ্ঞাসা করলেন, এসব কি সত্যি? তখন সুমাইয়া মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলেন, হ্যাঁ সব সত্যি। সুমাইয়ার হ্যাঁ উত্তর ওর বড় ভাই ওর বাবাকে বললেন, আব্বা আমার মনে হয় সুমাইয়া ভয় পেয়েছে, ওকে কোনো কবিরাজ দেখাতে হবে মনে হচ্ছে। ভাইয়ের কথায় সুমাইয়ার বাবা বললেন, হ্যাঁ সেটাই করতে হবে, আমি কোন কবিরাজকে নিয়ে আসি, কি বলিস? তখন সুমাইয়ার ভাই বললেন, তোমার কষ্ট করতে হবে না বাবা, আমাদের পাশের গ্রামে একজন কবিরাজ আছে, আমি ওনাকে গিয়ে নিয়ে আসি। কথাটা বলে সুমাইয়ার বড় ভাই চলে গেলেন পাশের গ্রামে আর কবিরাজকে নিয়ে আসলেন বাড়িতে। কবিরাজ এসে সুমাইয়াকে দেখে সব শুনলেন। সব শুনে কবিরাজ বললেন, অনেক সময় দুষ্ট জিনেরা এসব কাজ করে থাকে। আমি সুমাইয়াকে দুটো তাবিজ দিচ্ছি, একটা ও গলায় পড়বে, একটা বিছানার নিচে রাখবে, আশা করি এরপর আর কোনো সমস্যা হবে না। কথার বলে কবিরাজ তাবিজ দিয়ে চলে গেলেন। এদিকে কবিরাজের কথা মতো একটা তাবিজ গলায় একটা বিছানার নিচে রাখলেন। কবিরাজের দেয়া তাবিজ পড়ার সময় সুমাইয়া ওর পরিবারের সবাই ভেবেছিল এই সমস্যা মনে হয় আর হবে না, কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে দুদিন পর থেকে সুমাইয়ার সাথে শুরু হলো ঘটনা। দুদিন পর এক রাতে সুমাইয়া বুঝতে পারে ওর শরীরে কেউ স্পর্শ করছে ও শারীরিক সম্পর্ক করছে। এটা বুঝতে পেরে সুমাইয়া বিছানায় উঠে বসে। সুমাইয়া বিছানায় উঠে বসে দরজা খুলে মা বাবাকে ডাকতে যাবে, এমন সময় সুমাইয়া দেখেন একটা ঘন কালো ধোঁয়া আস্তে আস্তে করে পাক খাচ্ছে। পাক খেতে খেতে ভয়ানক একটা রূপ ধারণ করলেন। ভয়ানক রূপ ধারণ করায় সুমাইয়া ভয় দেওয়ার সাথে গুটিসুটি হয়ে বসে রইলেন। শরীর অনেক কাঁপছিল তখন। এদিকে এমন সময় সে ভয়ানক অবয়বটি বললেন, ভয় পেও না, আমার রূপ এমন হলেও আমি তোমাকে ভয় দেখাবো না, তোমার কোনো ক্ষতি করব না, আমি একটা জিন, আমার নাম ইদ্রিস। তুমি কিছুদিন ধরে রাতে যে ফিল করো তোমাকে কেউ স্পর্শ করে, শারীরিক সম্পর্ক করে, আমি তোমার সাথে এমনটা করি কারণ তোমাকে আমার পছন্দ, তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, আমার রাজ্যে নিয়ে যাব। সে জিনটার কথায় সুমাইয়া ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেললেন। সুমাইয়া জ্ঞান ফিরে পরদিন সকালে ওর বাবা মার ডাকে। সুমাইয়ার জ্ঞান ফিরতে ওর মা বলে, মা তো কি হয়েছে? সকালে তোকে অনেক ডাকাডাকি করি কিন্তু তুই দরজা খুলিস না। পরে উপায় না পেয়ে দরজা ভেঙে ভিতরে এসে দেখলাম তুই জ্ঞান হারিয়ে বসে আছিস, কি হয়েছিল তোর? মায়ের কথার জবাবে সুমাইয়া মাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে সবাই তো অবাক। কবিরাজ তাবিজ দিয়ে যাবার পর এরকম ঘটনা ঘটল, সবাই অবাক হয়ে চিন্তিত হয়ে পড়লেন। এদিকে তখন সুমাইয়ার মা সুমাইয়াকে ধরে হাত মুখ ধুতে নিয়ে গেলেন। তখন সুমাইয়ার বাবা সুমাইয়ার ভাইকে বললেন, বিষয়টা যতটা সহজ ভেবেছিলাম এটা ততটা সহজ নয়, আমাদের বড় কবিরাজের খোঁজ করতে হবে। বাবার কথায় ছেলে বলল, হ্যাঁ বাবা ঠিক বলেছেন, চলুন আজকে বড় কোনো কবিরাজকে নিয়ে আসি বাড়িতে। এই বলে সুমাইয়ার বাবা ও বড় ভাই মিলে খোঁজ করতে করতে একজন বড় কবিরাজকে নিয়ে আসলেন। সে কবিরাজ এসে সব শুনলেন। সব শুনে বললেন, আমাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সন্ধ্যা হলে সেই জিনকে হাজির করব। কবিরাজের কথা মতো তাই করা হলো। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর সন্ধ্যা হলে কবিরাজ সুমাইয়াকে সামনে বসালেন। সামনে বসে সুমাইয়ার শরীরে সেই ইদ্রিস নামে জিনটাকে হাজির করালেন। সে জিনটা সুমাইয়ার শরীরে হাজির হওয়ার সুমাইয়ার কণ্ঠ ও চেঞ্জ হলেন। তখন সুমাইয়ার ভিতর থেকে সে জিনটা ভয়ানক কণ্ঠে বললেন, কবিরাজ আমাকে কেন হাজির করলি? কাউকে হাজির করার আগে তার বিষয়ে তো জেনে নিবি নাকি? জিনটার কথায় কবিরাজ মুচকে হেসে বললেন, তুই এমন কিছু হোসনি যে তোর বিষয়ে খোঁজ নিয়ে তোকে হাজির করতে হবে, তোকে এখানে হাজির করছি, যা করি উত্তর দে।
এই সুমাইয়া নামে মেয়েটাকে কেন ধরলি? ওর সাথে শারীরিক সম্পর্ক বা কেন করেছিস? তোকে কি কেউ কালো জাদু করে সুমাইয়ার কাছে পাঠিয়েছে? কবিরাজের কথায় জিনটা মাথা নাড়িয়ে বললেন না। তখন কবিরাজ আবারও বললেন, তাহলে কি কেউ তোর ক্ষতি করার জন্য তোকে পাঠিয়েছে? এবারও জিনটা বললেন না। জিনটার কথায় কবিরাজ ধমক দিয়ে বললেন, যদি সবই না হয় তাহলে সুমাইয়াকে কেন ধরলি? কেন ওর সাথে এরকম শারীরিক সম্পর্ক করছিস বল? কবিরাজের কথার উত্তরে ইদ্রিস জিনটা বললেন, আমি সুমাইয়াকে পছন্দ করি, ওকে বিয়ে করব এবং আমার রাজ্যে নিয়ে যাব। জিনের এমন কথায় কবিরাজ রেগে বললেন, তুই বললে কি হবে নাকি? তুই যে অপরাধ করেছিস তার শাস্তি পেতে না চাইলে ওকে ছেড়ে চলে যা, আর কখনোই ওর সীমানার কাছে আসবি না। আরে কবিরাজ, তুই আমাকে হুমকি দিচ্ছিস? যাকে ভালোবাসি, যাকে বিয়ে করব তাকে ছেড়ে যাই কিভাবে বল? আমি তো সুমাইয়াকে ছেড়ে যাব না। তুই পারিস তো আমার যা করতে পারিস কর। জিনটার কথায় কবিরাজ একটা বোতল সামনে ধরে দোয়া পড়তে লাগলেন। এমন সময় জিনটা বললেন, খুব সাহস দেখাচ্ছিস আমাকে বন্দি করার। আমাকে বন্দি করার আগে নিজের পরিবারের বউ বাচ্চার কথা একবার ভাব। তো ছোট ছেলেটা খুব সুন্দর, ওর কথা তো একবার ভাব। জিনটার কথা শেষ হতে না হতে কবিরাজের কাছে খবর আসে তার ছোট ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর শুনে কবিরাজ ধমকে গেলেন। এদিকে তখন সুমাইয়ার ভেতরে থাকা জিনটা হাসিতে বললেন, কি ছেলের খবর শুনে চুপ হয়ে গেলি যে? শোন, তোর ছেলেকে আমার জেনেরা ধরে নিয়ে উঁচু একটা গাছের ডালে বসে আছে। তুই বেশি বাড়াবাড়ি করবি তো আমার জেনেরা তোর আদরের ছোট ছেলেটাকে গাছের ওপর থেকে নিচে ফেলে দিবে। তারপর তো বুঝতে পারছিস কি ঘটবে। কথাটা বলে জিনটা ভয়ঙ্করভাবে হাসতে লাগলেন। তখন কবিরাজ কোনো উপায় না পেয়ে সুমাইয়ার শরীরে থাকা জিনটাকে ছেড়ে দিলেন। জিনটাকে ছেড়ে দেয় ও সুমাইয়ার শরীর থেকে বেরিয়ে গেলেন। এদিকে তখন কবিরাজ সুমাইয়ার বাবাকে বললেন, দেখুন, আমার দ্বারা এই কাজ হবে না। এই জিনেরার সাথে লড়াই করার শক্তি সামর্থ্য আমার নেই। আমি বাড়িতে চলে যাচ্ছি। যাবার আগে আমার উস্তাদ একজন কবিরাজ আছেন, ওনার সাথে 200 জিন থাকে। আপনারা ওনার সাথে কাল দেখা করবেন, ওনাকে নিয়ে আসবেন। কথাটা বলে সেখান থেকে চলে গেলেন কবিরাজ। কবিরাজ চলে যাবার পর সুমাইয়ার ভাই ও বাবা মা চিন্তিত হয়ে পড়লেন। ওরা সুমাইয়াকে ধরা জিনটাকে সাধারণ জিন ভেবেছিল, কিন্তু এটা তো সাধারণ কোনো জিন না। কবিরাজ চলে যাওয়ায় সবাই মিলে চিন্তা করলেন, কালকে যেভাবে হোক কবিরাজের ওস্তাদ জিনের কাছে গিয়ে ওনাকে নিয়ে আসতে হবে। এই চিন্তা করে সে রাতে সুমাইয়াকে আর একা ঘুমাতে না দিয়ে সুমাইয়ার মা সুমাইয়ার পাশে ঘুমালেন। সুমাইয়ার মা পাশে থাকায় সে রাতে আর কোনো সমস্যা হয়নি। শুধু সুমাইয়ার স্বপ্নে দেখেছিল ওই জিনটাকে। রাতের বেলা কোনো সমস্যা না হওয়ায় সকালবেলা সুমাইয়ার বাবা ও ভাই চলে যায় কবিরাজের দেয়া ঠিকানা ওনার ওস্তাদ কবিরাজের কাছে। ওনার কাছে যাবার পর সুমাইয়ার বাবা সব ঘটনা খুলে বললেন। সুমাইয়ার বাবা এটাও বললেন, ওই কবিরাজ আপনার কাছে আসতে বলেছে, আপনি নাকি ওনার ওস্তাদ। সব শুনে বড় কবিরাজ বললেন, ঠিক আছে, আপনারা বসুন, আমি আপনাদের বাড়িতে যাবার আগে এখান থেকে খোঁজ নেই। আমার সাথে একজন না, দুইজন না, 200 জিন থাকে। কথাটা বলে কবিরাজ 2জন জিনকে পাঠালেন খোঁজ নেওয়ার জন্য। কবিরাজের কথায় 2জন জিন খোঁজ নিতে গেলেন, কিন্তু ফেরার আর নাম নেই। বেশ কিছুক্ষণ হয়ে যাবার পর যখন সেই জিন 2জন আসে না, তখন কবিরাজ আবারও 5জন জিনকে পাঠালেন। কবিরাজের পাঠানো 5জন জিন গিয়ে একটু পর ফিরে এসে বললেন, কবিরাজ সাহেব, আগে যে 2জন জিনকে পাঠিয়েছেন সেই জিন 2জনকে মেরে ফেলেছে সুমাইয়াকে ধরা ইদ্রিস নামে জিনটা। 5জন জিনের কথায় কবিরাজ রেগে গিয়ে বলল, কি, ওর এত বড় সাহস আমার সাথে থাকা জিনটাকে মেরে ফেলে? আমি আজকে যাব সুমাইয়াদের বাড়িতে, ওখানে গিয়ে মেরে ফেলবো ইদ্রিস নামে জিনটাকে। কথাটা বলে কবিরাজ সুমাইয়ার বাবা ও ভাইকে বললেন বাড়িতে চলে যেতে, উনি সন্ধ্যায় আসবেন। কবিরাজের কথাই সুমাইয়ার বাবা ও ভাই বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে কবিরাজের অপেক্ষা করতে লাগলেন। এদিকে সন্ধ্যা হলো, কবিরাজ আসলো। কবিরাজ এসে বাড়ির চারিদিকে ঘুরে সুমাইয়াকে বসিয়ে ও শরীরে জিনটাকে হাজির করালেন। জিনটাকে হাজির করানোর পর কবিরাজ বললেন, তো সাহস হয় কিভাবে আমার 2জন জিনকে মারার? কবিরাজের কথায় সুমাইয়ার ভেতর থেকে জিনটা বললেন, কেবল তো 2জনকে মেরেছে, এখান থেকে চলে যা। এখান থেকে চলে না গেলে তোর বাকি 198 জন জিনকেও মেরে ফেলবো। সে জিনের এমন হুমকিতে কবিরাজ রেগে বললেন, তাই নাকি? তোর এত হিম্মত দেখি, কতটা শক্তিশালী তুই। কথা বলে কবিরাজ তার জিনদের ডাকলেন। ডেকে সুমাইয়ার শরীরে থাকা ইদ্রিস নামে জিনটাকে বললেন, যা, সুরাইয়ার শরীর থেকে বেরিয়ে যা আর যুদ্ধ কর, দেখি তোর কত দম। কবিরাজের কথা মতো ইদ্রিস জিন তাই করলেন। সুমাইয়ার শরীর থেকে বেরিয়ে গেলেন। এরপর সবাই শুধু একটা আওয়াজ শুনতে লাগলেন। কেউ কিছু দেখছে না, কিন্তু আওয়াজ শুনছে, মনে হচ্ছে কেউ যুদ্ধ করছে।
এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সবাই সামনে সশরীরে এসে দাঁড়ালেন। ইদ্রিস নামে জিনটা, সেই জিনটা এসে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে কবিরাজকে বললেন, কবিরাজ শেষ, তোর 198 জন জিন শেষ, সবাইকে মেরে ফেলছি। জিনটার এমন কথায় কবিরাজ অবাক হয়ে হা হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন সে জিন কবিরাজকে শূন্যে তুলে একটা আছাড় মেরে সেখান থেকে চলে গেলেন। এদিকে তখন কবিরাজ ব্যথায় চিৎকার করতে লাগলেন। তখন সুমাইয়ার বাবা ও ভাই দৌড়ে গিয়ে কবিরাজকে ধরে বসিয়ে বললেন, আপনি ঠিক আছেন? এই বলে হাত পায়ে একটু মালিশ করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর কবিরাজ কষ্ট করে উঠে দাঁড়িয়ে বললেন, আপনার মেয়ে সুমাইয়াকে যে জিনটা ধরেছে ও আসলে সাধারণ কোনো জিন নয়, ও আমার 200 জিনকে মেরে ফেলেছে। তাহলে ভাবেন ওর শক্তি কত। আমি এখানে থাকলে আমার আরও বড় ক্ষতি হতে পারে। আমাকে মাফ করবেন, আমি চলে যাচ্ছি। আপনাদের মেয়ের সব সমাধান কেউ করতে পারবে কিনা জানি না। আপনাদের মেয়ে বড় হয়েছে, পারলে ছেড়ে দেখে বিয়ে দিন, এতে জিনটা ছেড়ে গেলেও যেতে পারে। কথাটা বলে চলে গেলেন কবিরাজ। কবিরাজ চলে যাবার পর কান্না করতে লাগলেন সুমাইয়া আর ওর মা। কয়েকজন কবিরাজ নিয়ে এসেও কোনো লাভ হলো না। এখন কি হবে? জিনটাকে কি কেউ ছাড়াতে পারবে না? সুমাইয়া আর ওর মায়ের কান্না দেখে সুমাইয়ার বাবা ওদের কান্না করতে নিষেধ করে বললেন, কান্না করো না, আমরা থেমে থাকবো না, আরও অন্য কবিরাজের খোঁজ করব। পাশাপাশি কাল থেকে সুমাইয়ার বিয়ের জন্য ছেলের খোঁজ করব। সুমাইয়ার বাবার কথায় সুমাইয়ার মা সুমাইয়াকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে সেই রাতে কেউ খাবার না খেয়ে শুয়ে পড়লেন। সুমাইয়ার মা ও সুমাইয়া এক ঘরে শুয়ে। সুমাইয়ার চিন্তায় ঘুম আসছে না, ও জেগে আছে। এভাবে জেগে থাকতে থাকতে মধ্যরাতের দিকে হঠাৎ সুমাইয়া দেখে একটা কালো ধোঁয়ার মতো কিছু একটু ঘরে ঢুকে জিনের রূপ নিলেন। জিনের রূপ নেওয়ার সাথে সাথে সুমাইয়া ভয়ে ওর মাকে ধাক্কা দিয়ে বললেন, মা ওঠো, মা ওঠো। সুমাইয়ার এমন কথায় ওই ইদ্রিস নামে জিনটা বললেন, তোমার মাকে ডেকে কোনো লাভ নেই, আমি তোমার মায়ের ওপর মায়া জাদু করছি, এখন ওনাকে যতই ডাকো কোনো লাভ হবে না। জিনটার কথায় সুমাইয়া ভয়ে চিৎকার করতে লাগলেন, কিন্তু এতে কোনো লাভ হলো না। সুমাইয়ার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। এমন সময় সেই জিনটা সুমাইয়ার কাছে আসে ও সে রাতে শারীরিক সম্পর্ক করে চলে যায়। জিনটা চলে যাবার পর সুমাইয়া জ্ঞান হারিয়ে ফেলে এবং আতঙ্কে ও ভয়। এদিকে সুমাইয়ার সকালে জ্ঞান ফেরানো হলে সুমাইয়া ওর মাকে বলে, মা, রাতে তোমাকে কতবার ডাকলাম, শুনলে না কেন? সুমাইয়ার কথা চাইবে ওর মা বললেন, কই, আমাকে তো ডাকিসনি, আমি ঘুমিয়েছিলাম, তুই আমাকে ডাকলে আমি নিশ্চয়ই শুনতাম। মায়ের কথাই সুমাইয়া বুঝতে পারে এটা জিনের মায়াজাল, ওর কারণে এসব হয়েছে। এদিকে তখন সুমাইয়ার বাবা বললেন, আজকে বিকালে একটা ছেলে দেখতে আসবে সুমাইয়াকে। ছেলেটা দেখতে আসার আগে আমরা দুপুরের মধ্যে অন্য কোনো কবিরাজের কাছে গিয়ে দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা। কথাটা বলে কবিরাজের খোঁজে গেলেন সুমাইয়ার বাবা ও বড় ভাই। কবিরাজের কাছে যাবার পর সুমাইয়ার মা বাবা সব কবিরাজকে বলায় কবিরাজ খোঁজ নিয়ে বললেন, না বাবা, আমি কাজ করতে পারবো না। আপনার মেয়ের পিছনে ভয়ানক এক জিন লেগেছে। ওই জিনটাকে আমি ছাড়ানোর চেষ্টা করলে আমি সহ আমার পরিবারের সবাইকে শেষ করে দিব। ওই জিনটা, আমি কিছুই করতে পারবো না, আপনারা অন্য কারোর কাছে যেতে পারেন। সে কবিরাজের কথায় সুমাইয়ের বাবা ও ভাই চলে আসে বাড়িতে। সময়টা তখন দুপুর। আমি বাজারে আমাদের দোকানে বসে। এমন সময় গ্রামবাসী বন্ধু রবিন আসলেন আমার কাছে। রবিনকে দেখে বললাম, কি রে রবিন, কোথায় গিয়েছিলি? বাজারে আসছিলি নাকি? আমার কথা জবাবে রবিন বলল, বাজারে না, তোর কাছে আসছি। আমার কাছে কে রে? বিশেষ কোনো দরকার আছে নাকি? আমার এরকম কথা রবিন আমার পাশে বসে বললেন, না, বিশেষ কিছু না, তোকে আমার সাথে বিকালে এক জায়গায় যেতে হবে, একটা জায়গায় যেতে হবে। কোথায়? কোথায় যাওয়ার কথা বলছিস? তখন রবিন বললেন, তোর ছোট খালার বাড়ি যে গ্রামে, সেখানে আমার বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, তোকে সাথে যেতে হবে। আমি তো ওখানকার কিছুটি চিনি না। রবিনের কথা আমি মুচকে এসে বললাম, আরে আমি কেন তোদের ঠিকানা বললে, তোরা তো যেতে পারবি। যেতে তো পারবো, সমস্যা নেই, তবুও তোকে সাথে নিলে ভালো হয়। আমি কিছু শুনতে চাই না, তাহলে বিকাল রেডি হয়ে থাকিস, আমি তোর বাড়িতে আসবো তোকে ডাকতে। বন্ধু রবিনের এমন কথা ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, বিকালে বাড়িতে আসিস, আমি রেডি হয়ে থাকবো। আমার কথা রবিন চলে গেলে আমিও দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর গোসল করে ঘরে আসলাম। ঘরে এসে আমার বউ আয়শাপুরীকে বললাম, আয়শা, তুমি খেয়েছো? আমার কথায় আমার বউ আয়শাপুরী মাথা নাড়িয়ে বললেন, না, তোমাকে ছাড়া কি কখনো খেয়েছি নাকি? তুমি আসছো, এখন একসাথে খাবো।
আপনারা যারা আয়েশাপুরী বিষয়ে জানেন না তাদের বলছি, আমি লেখক মোহাম্মদ নিশাদ। আয়েশাপুরী আমার বউ। আয়েশাপুরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে যেটার শক্তি অনেক। আয়েশাপুরীর এই চুড়ির জন্য সাধারণ কোনো জিনপুরি আয়েশার সাথে শোক দিতে পারে না। আশা করি বুঝতে পারছেন। এখন গল্পে ফিরি। আমার বউ আয়েশাপুরীর কথায় মুচকি হেসে বললাম, দাও, এখন খাবার দাও। আমার কথায় আয়েশা খাবার দিলেন আর নিজের খাবার নিলেন। আমাকে খাবার দেয়ায় আমি খেতে খেতে বললাম, জানো আজ বিকালে একটা জায়গায় যাব, আমার বন্ধু রবিনের বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে। আমার কথা আয়েশা হেসে বললেন, তুমি কেন? তুমি তো ছেলে মানুষ, এগুলো তো বড়রা করে, তাই না? তুমি কি মুরব্বী নাকি যে মেয়ে দেখতে যাবা? কথাটা বলে খিলখিল করে হাসতে লাগলেন আয়েশা। ওর হাসি দেখে আমি বললাম, আরে ওরা কেউ চেনে না ওই এলাকা, ওখানে তো আমার ছোট খালার বাড়ি, তাই আমাকে সাথে করে নিয়ে যাবার জন্য জোরাজুরি করলো। ও আচ্ছা, তাহলে যেও। তুমি তো বিকালে মেয়ে দেখতে খাবার খেয়ে বাবাকে বলো, তাহলে উনি দোকানে যাবে। হ্যাঁ, খাওয়া শেষে বাবাকে বলবো নে। এই বলে আমিও আয়েশাপুরী খাবার খেয়ে নিলাম। খাওয়ার শেষে বাবাকে সব ঘটনা বলে ঘরে এসে শুয়ে আরাম করতে লাগলাম। বিকেল পর্যন্ত আরাম করে বিকেলে হলে চলে গেলাম বন্ধু রবিন ও দাদু ও বড় ভাইয়ের সাথে ওই গ্রামে মেয়ে দেখতে। আমরা যে মেয়েটাকে দেখতে আসছি ওকে জানেন? ওই মেয়েটা আর অন্য কেউ না, ও হলো সুমাইয়া। আমরা সুমাইয়াকে দেখতে আসার পর আমাদের একটা ঘরে বসতে দেয়া হলো। আমরা ঘরে বসায় সুমাইয়ার বাবা ও ভাই এসে আমাদের সাথে কথা বলতে লাগলেন। একটি কিছুক্ষণ পর সুমাইয়াকে আমাদের সামনে নিয়ে আসা হলো। সুমাইয়াকে নিয়ে আসার পর আমরা ওকে কিছু জিজ্ঞাসা করতে যাব, এমন সময় হঠাৎ সুমাইয়ার শরীরে এসে ভর করলেন ইদ্রিস জিন। জিনটা ভর করায় সুমাইয়ার চোখ লাল টকটকে হয়ে গেলেন। তখন ওর শরীরে থেকে ভয়ানক কণ্ঠে জিনটা বলে উঠলেন, এই তোদের এত বড় সাহস, সুমাইয়াকে দেখতে আসছিস? চলে যা এখান থেকে, নইলে তোদের কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। কথাটা বলে জিনটা সুমাইয়ার শরীর থেকে বেরিয়ে গেলে সুমাইয়া জ্ঞান হারিয়ে পড়লেন। এদিকে তখন সুমাইয়ার বাবা, মা ও ভাই সবাই মিলে সুমাইয়াকে ধরে বিছানায় শুয়ে দিলেন। এদিকে তখন রবিনের ভাই ও দাদু একে অপরের দিকে তাকিয়ে বলাবলি করতে লাগলেন, এই মেয়ে তো জিনে ধরা, মেয়েটা তো সমস্যা আছে। ওদের কথার মাঝে সুমাইয়ার বাবা ও ভাই আমাদের সামনে এসে মাথা নিচু করে বললেন, আমরা অনেক লজ্জিত। আসলে সত্যি বলতে আমাদের মেয়েটা কিছুদিন ধরে একটু অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু বিশ্বাস করুন এটা ছাড়া ওর আর কোনো সমস্যা নেই। আমার মেয়ে অনেক ভালো কাজকর্মে বা ব্যবহারে। সুমাইয়ার বাবার কথা আমি বললাম, আঙ্কেল আপনি বসুন আর আমাদের খুলে বলুন তো আসলে ঘটনাটা কি, আপনার মেয়ের সাথে জিনটা কতদিন ধরে আছে? তখন উনি মন খারাপ করে বললেন, বেশি দিন নাই তো, কিছুদিন হলো। আমরা দু একজন কবিরাজকে দেখিয়েছি, ওরা বলেছে সুমাইয়ার বিয়ে দিলে ও ভালো হতে পারে। সুমাইয়ার বাবার কথায় রবিন আমার দিকে তাকিয়ে বলল, এই নিশাদ, তুই না সবসময় আমাদের গ্রামে সালাম কবিরাজ মানে সালাম দাদুর সাথে ঘোরাঘুরি করিস? তোর সাথে তো সালাম দাদুর ভালো পরিচয়, ওনাদের সালাম দাদুর সাথে পরিচয় করে দিস তো, তাহলে সালাম দাদু ওনার মেয়েকে ধরা জিনটাকে ছাড়াবে, তখন না হয় বিয়ের কথা এগুলো যাবে। রবিনের কথা আমি বললাম, ঠিক আছে তাই করব। রবিন তোরা একটু বস, আমি এখন এদের পুরো বাড়ি ও বাড়ির আশেপাশটা ঘুরে দেখি। কথাটা বলে সুমাইয়ার বাবাকে বললাম, আঙ্কেল আমার সাথে আসুন। আমার কথায় সুমাইয়ার বাবা আমার সাথে বাইরে যাওয়ায় আমি ওদের বাড়ি দেখছিলাম আর বললাম, আচ্ছা আঙ্কেল, আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আমি কথা দিচ্ছি এই কথা কাউকে বলবো না। আসলে আপনার মেয়ে সুমাইয়ার সাথে কি কি ঘটেছে? সুমাইয়ার শরীরে যখন জিনটা হাজির হয়েছিল তখন আমি বুঝতে পারছি জিনটা সুমাইয়াকে পছন্দ করে এবং ওকে সহজে ছাড়বে না। আমার কথায় সুমাইয়ার বাবা বললেন, তোমাকে সব কথা খুলে বলছি বাবা, শোনো। আসলে ঘটনা ঘটেছে কিছুদিন আগে থেকে। সেই জিনটার নাম ইদ্রিস, আর সেই ইদ্রিস জিনটা আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, ওকে বিয়ে করতে চাই। আমরা অনেক কবিরাজের কাছে গেছি কিন্তু কোনো লাভ হয়নি। এই ইদ্রিস জিনটা এতটাই ভয়ঙ্কর যে কবিরাজের জিনদের মেরে ফেলে। জিনটার ভয়ে কোনো কবিরাজ আসতে চায় না আমাদের বাড়িতে। তোমার বন্ধু তোমাকে ঘরে কোনো কবিরাজের কথা বললো? সালাম কবিরাজকে তোমাদের দাদু হয় নাকি? তুমি বাবা দয়া করে যদি ওই সালাম কবিরাজের ঠিকানাটা দাও বা ওনার কাছে আমাকে নিয়ে যেতা, অনেক উপকার হতো। সুমাইয়ার বাবার কথা আমি বললাম, আপনি চিন্তা করবেন না, আমি সালাম দাদুর কাছে আপনাকে নিয়ে যাব। আপনি এখন ভেতরে যান, আমি একটু পর আসছি। আমার কথা উনি ভেতরে গেলে আমি আয়েশাপুরীকে আমার কাছে ডাকলাম। আমার ডাকে আয়েশা এসে বলল, কি ব্যাপার, হঠাৎ আমাকে ডাকলা যে? মেয়ে দেখতে এসে তোমারই পছন্দ হলো নাকি? কথাটা বলে আয়েশা মুচকি হাসলেন। ওর হাসি দেখে আমি বললাম, হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। এবার আসল কথা শোনো। কথাটা বলে সুমাইয়ার বিষয়ে সব কথা খুলে বললাম। সব শুনে আয়েশা বললেন, ওহো এই কথা, আচ্ছা তুমি 1 মিনিট অপেক্ষা করো।
কথাটা বলে আয়শাপুরি বাতাসে মিশে গেলেন। আর কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, নিশাদ, সুমাইয়াকে ধরা জিনটা এখন আশেপাশে নেই। ও দূরে কোথাও থাকার ফলে ওর সাথে কথা বলতে পারিনি। ও শক্তিশালী একটা জিন। জিনটার নাম ইদ্রিস। এই জিনটার আসল ঠিকানা এখানে না, ওর আসল ঠিকানা ভারতের কেরালা শহরের কোন একটা পাহাড়ি অঞ্চলে। সে ইদ্রিস জিনটা এদিকে একটা কাজে এসে সুমাইয়াকে দেখে আর পছন্দ করে ফেলে। ও অনেক শক্তিশালী হওয়ায় সুমাইয়াকে পছন্দ করার পরও ওকে নিজের স্ত্রী ভাবতে শুরু করে আর ওর সাথে শারীরিক সম্পর্ক করে। তবে চিন্তার কোনো বিষয় নেই, আয়শাপুরীর কাছেও কিছুই না। আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে যুদ্ধ করার কোনো সাহসও নেই। তুমি একটা কাজ করো, তোমরা এই মেয়েটাকে দেখে এখান থেকে চলে যাও। বাড়ি থেকে কালকে সালাম দাদুকে নিয়ে আসবে এখানে এসে সুমাইয়ার শরীরে জিনটাকে হাজির করাবে। এরপর সালাম দাদু জিনটাকে ছাড়ানোর চেষ্টা করবে। এতে জিনটা না ছাড়তে চাইলে আমি ওর ব্যবস্থা করব, কেমন? আমি বাড়িতে যাচ্ছি, তোমরা এসো। কথাটা বলে আয়শাপুরী চলে গেলেন। ও চলে যাবার পর আমি ঘরে গেলাম। ঘরে যাবার পর সুমাইয়ার বাবাকে বললাম, আঙ্কেল, আপনি কালকে আমাদের গ্রামের যে বাজার আছে সে বাজারে আসবেন। বাজারে আমার দোকান আছে, আমি দোকানেই থাকবো। আপনি আমার কাছে আসলে আপনাকে নিয়ে সালাম দাদুর বাড়িতে যাব। এরপর সালাম দাদুর বাড়িতে আপনাদের বাড়িতে আসার পর আল্লাহর রহমতে আপনার মেয়ে সুমাইয়া সুস্থ হলে তখন বিয়ের বিষয়ে কথা বলা যাবে। আমার কথায় সুমাইয়ার বাবা রাজি হলে আমরা ওখান থেকে বাড়ির দিকে যেতে থাকি। বাড়ির দিকে যাওয়ার সময় রবিনের বড় ভাই আমাকে বলেন, নিশাদ, কি করা যায়? মেয়ের তো সমস্যা, ওকে বিয়ে করলে যদি বিয়ের পর সমস্যা হয় তখন? ভাইয়ের কথা আমি বললাম, না ভাইয়া, কাল সালাম দাদু এসে জিনটাকে ছাড়ালে বা বন্দি করলে আর কোনো সমস্যা আশা করি হবে না। সুমাইয়া মেয়েটা তো সুন্দর আর ব্যবহারে ভালো, সামান্য জিনে ধরার জন্য বিয়েটা ভেঙে ফেলা ঠিক হবে না। চলো বাড়িতে চলো, কাল সালাম দাদুকে নিয়ে আমি আসার পর দেখি কি করা যায় এখানে। কথাটা বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পরের দিনের ঘটনা, কথা মতো আমি বাজারে দোকানে ছিলাম। এমন সময় সালাম দাদুকে বাজারে দেখিয়ে ডাক দিয়ে বলি, ও দাদু, এদিকে আসো, কথা আছে। আমার কথায় সালাম দাদু কাছে এসে বললেন, কি রে, এভাবে ডাকছিস, কিছু কি বলবি নাকি? হ্যাঁ দাদু, কথা আছে, বসো এখানে। আমার কথায় সালাম দাদু বসলে আমি পাশের দোকান থেকে চা এনে দাদুকে দিয়ে বললাম, নাও দাদু, চা খাও। তখন সালাম দাদু চা খেতে খেতে বললেন, কি বলবি বল। তখন দাদুকে বললাম, তোমাকে এক জায়গায় যেতে হবে, আমি ওনাকে কথা দিয়েছি। এই বলে সুমাইয়ার বিষয়ে সব ঘটনা খুলে বললাম। সব শুনে দাদু চা খেতে খেতে বললেন, তুই যেহেতু কথা দিয়েছিস তাহলে তো যেতেই হবে, আর আমি তো কবিরাজ, আমার কাজই হলো এগুলা। তখন আমি খুশি হয়ে বললাম, তুমি একটু অপেক্ষা করো, সুমাইয়ার বাবা এখানেই আসবে। আমার কথায় দাদু ওখানে বসে রইলেন আর আমাদের সাথে গল্প করতে লাগলেন। এদিকে এমন সময় সুমাইয়ার বাবা আমার কাছে আসলেন। উনি আসায় আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে উনি বললেন, চলো বাবা, তুমি না বলছিলা সালাম কবিরাজের কাছে নিয়ে যাবা? তখন আমি বললাম, আঙ্কেল, আপনাকে কষ্ট করে যেতে হবে না, এই যে বসে আছে ইনি সালাম কবিরাজ। আমার কথায় সুমাইয়ার বাবা দাদুকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে দাদু সুমাইয়ার বাবাকে বললেন, বসুন। তখন সুমাইয়ার বাবা বসলে দাদু ওনার সাথে কথা বলতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে গেলে আমার বাবা দোকানে আসে। বাবা আসে, আমি সালাম দাদু ও সুমাইয়ার বাবাকে বলি, চলুন এখন চলুন। এই বলে আমি সালাম দাদু ও সুমাইয়ার বাবা রওনা করি সুমাইয়াদের বাড়ির দিকে। এভাবে বেশ কিছুক্ষণ আমার সুমাইয়াদের বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে যাবার পর আমাদের বসতে দেয়া হলো। আমিও সালাম দাদু বসলে আমাদের কিছু খাবার এনে খেতে দেয়া হলো। খাবার খেতে খেতেও গল্প করতে করতে সেখানে সন্ধ্যা হলো। সন্ধ্যা হলে সালাম দাদু মাগরিবের নামাজ পড়ে নিলেন। নামাজ শেষে দাদু বললেন, সুমাইয়াকে আমার সামনে নিয়ে আসেন। দাদুর কথায় সুমাইয়ার সামনে এসে দাদুকে সালাম দেয়। দাদু সালামের উত্তর দিয়ে বললেন, বসো, আমার সামনে বসো। দাদু কথা মতো সুমাইয়া বসলে দাদুর হাতে এক গ্লাস পানি নিয়ে সেখানে দোয়া পড়ে ফু দিয়ে সেই পানি সুমাইয়ার শরীরে ছিটিয়ে দেয়। একটু পরেই সুমাইয়ার শরীর ঝাঁকি দিয়ে ও শরীরে এসে উপস্থিত হলেন ইদ্রিস জিন। জিনটা সুমাইয়ার শরীরে হাজির হয়। সালাম দাদু বললেন, কিরে, শুনলাম তুই নাকি অনেক শক্তিশালী, তুই নিজের ক্ষমতা দেখিয়ে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছিস, তুই যেটা করছিস এটা কি আদৌ ঠিক? সালাম দাদুর কথায় জিনটা বললেন, ঠিক বেঠিক বুঝি না কবিরাজ, আমার যা ভালো মনে হয় আমি ওটাকেই ঠিক মনে করি। আমার সুমাইয়াকে ভালো লাগছে, আমি ওকে বিয়ে করব। ওকে যেহেতু বিয়ে করব তাহলে বউ ভেবে শারীরিক সম্পর্ক করার দোষের কি? সুমাইয়ার বিয়ে অন্য কোথাও হবে না, আমি হতে দিব না, খুব তাড়াতাড়ি ওকে আমি বিয়ে করব। তখন সালাম দাদু মুচকি এসে বললেন, তুই ওকে বিয়ে করবি নাকি ওর বিয়ে খাবি? তোর চোখের সামনে দিয়ে সুমাইয়ার বিয়ে হবে, তুই কিছুই করতে পারবি না। তোকে ভালো ভালো বলছে, এতদিন যা হবার হয়েছে, এখান থেকে সুমাইয়ার কাছ থেকে আর আসবি না, এখান থেকে চলে যাবি। তখন সে জিনটা বললেন, কবিরাজ, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই কি এদের কাছে আমাকে হাজির করা অন্য কোনো কবিরাজদের কাহিনী শুনিসনি?
শুনিস না আমি অন্য কবিরাজদের কি হাল করেছি? তুই আমাকে পালানোর কি সুযোগ দিবি? উল্টা আমি তোকে পালানোর সুযোগ দিলাম। পালিয়ে যা এখান থেকে। তখন সালাম কবিরাজ বললেন, পালাবো তাই না? পালানোর আগে তোকে বন্দি করলে কেমন হয়? কথাটা বলে সালাম দাদু সুমাইয়ার বাবাকে বললেন, আমাকে একটু আগুন দিন তো। দাদুর কথায় সুমাইয়ার বাবা একটু আগুনের ব্যবস্থা করলে দাদু পকেট থেকে একটা রঙিন কাগজ বের করে ওটাতে ধোয়া পরে ফু দিলেন। এরপর কাগজে আগুন লাগিয়ে সেই আগুনের ধোয়া সুমাইয়ার নাকের কাছে ধরায় সুমাইয়ার ভেতর থেকে সে জিনটা ছটফট করতে করতে বললেন, কবিরাজ বন্ধ করে সব, এসব করে আমাকে ছাড়াতে পারবি না। আমি যদি তোর পেছনে লাগি তাহলে তোর অবস্থা খারাপ করে ছাড়বো, বন্ধ করে সব। কিন্তু সালাম দাদু ওর কোনো কথা না শুনে সেটা ধোয়া সুমাইয়ার নাকের কাছে বারবার ধরলে সে জিনটা বললেন, তুই অনেক বাড়াবাড়ি করছিস কবিরাজ। তোর যদি সাহস থাকে একবার আমাকে সুমাইয়ার শরীর থেকে বেরোতে দে। সুমাইয়ার শরীর থেকে একবার বেরোলে তোকে আমার এমন রূপ দেখাবো যে তুই ভয়ে এখানে মারা যাবি। জিনটার কথায় সালাম দাদু এবার হেসে বললেন, তাই নাকি? ওকে, তোর কথাই হোক, দেখি তোর কেমন ভয়ঙ্কর রূপ। এই বলে দাদু সুমাইয়ার বাবা, ভাই ও সুমাইয়ার মাকে বললেন, আপনারা পাশের ঘরে যান, ভয় পাবেন না। আপনাদের বাপ তাদের মেয়ে সুমাইয়ার কিছু হবেন ইনশাল্লাহ। আমি যখন ডাকবো তখন আসবেন। সালাম দাদুর কথায় সুমাইয়ার মা বাবা চলে যাওয়ায় দাদু আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত আমার পেছনে দাঁড়া, বেশি ভয় পাস তো চোখ বন্ধ করে রাখিস, কেমন? সালাম দাদুর কথায় আমি দাদুর পেছনে দাঁড়ালে দাদু সুমাইয়ার শরীর থেকে জিনটাকে বের করে দিলেন। এদিকে তখন সুমাইয়ার জ্ঞান হারিয়ে পড়ে রইলেন। ওদিকে সুমাইয়ার শরীর থেকে ইদ্রিস জিনটা বেরিয়ে খুব ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আমার ও সালাম দাদুর সামনে এসে দাঁড়ালেন। জিনটার এরকম ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে আমার শরীর কাঁপছিল। ভয়ে আমি চোখ বন্ধ করি। এদিকে তখন সালাম দাদু হেসে বললেন, এই তোর ভয়ঙ্কর রূপ? আরে বেটা, তোর থেকে 1000 গুণ বেশি ভয়ঙ্কর রূপ আমি দেখেছি, সেগুলোর মোকাবেলা করেছি। তোর এসব রূপে আমার কোনো কিছু যায় আসে না, চলে যায় এখান থেকে। সালাম দাদুর এমন তাচ্ছিল্যের কথাই সে জিনটা রেগে কটমট করতে করতে সালাম দাদুর দিকে এগিয়ে আসবে এমন সময় সেখানে আসলেন আয়শাপুরী। আয়শাপুরী আসে সে ইদ্রিস জিনটা আয়শাকে দেখে রেগে কিছু বলতে গেলে আয়শাকে ধরে ঘরের বাইরে নিয়ে গেলেন। বাইরে গিয়ে বললেন, যা বলবো এবার একবার বলবো, তুই এই মেয়েটাকে ছেড়ে যাবি কিনা? আয়শার কথায় সে জিনটা বললেন, না আমি যাব না, পারলে তুই কি করতে পারিস কর। তখন আয়শাপুরী কোনো উপায় না পেয়ে সে জিনটার সাথে যুদ্ধ করতে লাগলেন। ওইদিকে জিনটাও রেগে যুদ্ধ করছে। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর আয়শাপুরী সে জিনটাকে আঘাত করে দুর্বল করে দিলেন। আয়শাপুরী জিনটাকে দুর্বল করে ওকে মেরে ফেলবে এমন সময় সেখানে আসে 3টা জিন। সে 3টা জিন এসে বলে, ওকে মেরো না, আয়শাপুরী ওকে ছেড়ে দাও। তখন আয়শাপুরী ওদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কে? আয়শাপুরীর কথা জবাবে জিনগুলো বললেন, আমরা ওর 3 ভাই। আমরা বড় ও ছোট, ও কোনো অপরাধ করলে আমাদের বলে। ওদের কথা আয়শা বললেন, আপনাদের এই ভাইও একটা মেয়েকে জোর করে বিয়ে করতে চাইছে। শুধু তাই না, মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করে। আপনারা বলেন এটা ঠিক কিনা? তখন সে জিনদের মধ্যে বড় যিনি উনি বললেন, আমরা তোমার কথা বুঝতে পারছি। আমাদের ভাই যা করছে অন্যায় করছে। ওর হয়ে আমরা তোমার ও মেয়ের পরিবারের কাছে মাপ চাচ্ছি। তুমি আমাদের ভাইকে ছেড়ে দাও। আমাদের ভাই আজকের পর আর এই মেয়ের কাছে আসবে না। মেয়েটাকে যেখানে খুশি বিয়ে দেওয়া যাবে। আমার ভাই কোনো সমস্যা করবে না। ওদের কথায় আয়শা বললেন, ঠিক আছে, আপনার কথায় ওকে ছেড়ে দিলাম। নিজের ভাইকে নিয়ে এখান থেকে চলে যান। আয়শার কথায় সেখানে আসা 3জন জিন তার ভাই ইদ্রিস জিনকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাবার পর আয়শা আমাকে ও সালাম দাদুকে সব ঘটনা খুলে বলে সেখান থেকে চলে গেলেন। আয়শা চলে যাবার পর সালাম দাদু সুমাইয়ার মা, বাবা ও ভাইকে ডাকলেন। দাদুটাকে ওরা আসলে দাদু বললেন, সুমাইয়াকে জ্ঞান ফেরান, আর আশা করি এখন আর কোনো সমস্যা ওর সাথে হবে না। আপনারা এখন আপনাদের মেয়েকে বিয়ে দিতে পারবেন। সালাম দাদুর কথায় সুমাইয়ার বাবা বললেন, কবিরাজ সাহেব, সুমাইয়ার বিয়ের কথা তো আপনাদের গ্রামে একটা ছেলের সাথে হয়েছে। ওরা যদি আপনাকে জিজ্ঞাসা করে তো দয়া করে ওদের বুঝিয়ে বললেন সুমাইয়ার আর কোনো সমস্যা হবে না। তখন দাদু মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে। এই বলে আমিও সালাম দাদু ওদের কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। আমিও সালাম দাদু গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাজার পার হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় রবিনের বাবার সাথে দেখা। রবিনের বাবার সাথে দেখা হয় সালাম দাদু ওনাকে বললেন, কেমন আছো খলিল? তোমার বড় ছেলের জন্য যে মেয়েটা দেখেছ, মেয়েটার ব্যবহার আচার আচরণ ভালো। ওর শুধু জিনে ধরার সমস্যা ছিল। আমি এখন ওই জিনটাকে তাড়িয়ে আসলাম। এখন থেকে আশা করি কোনো সমস্যা হবে না। তুমি তোমার বড় ছেলের সাথে মেয়েটার বিয়ে দিতে পারো। কথাটা বলে সালাম দাদু আমি যে যার বাড়িতে চলে গেলাম। এই ঘটনার পরের দিন আমি আবার আমার বন্ধু রবিনদের বাড়িতে যাই আর সব ঘটনা খুলে বলি। সব শুনে রবিন বলেন, হ্যাঁ, বিয়ের বিষয়ে কথা বলতে আমার বাবা ও চাচা যাবেন সুমাইয়াদের বাড়িতে। আশা করি 2-1 দিনের মধ্যে বিয়েটা হবে। রবিনের কথা মতো খুশি হয়ে চলে আসলাম বাড়িতে।
বাড়িতে আসার পর কেটে গেল 2 দিন। 2 দিন পর রবিন ও রবিনের বাবা আমার বাড়িতে এসে আমাকে দাওয়াত করে গেলেন। রবিনের বড় ভাই ও সুমাইয়ের বিয়ে, আমাকে বিয়েতে যেতে হবে। ওরা শুধু আমাকে দাওয়াত দেয়নি, সালাম দাদুকেও দাওয়াত দিয়েছেন বিয়েতে যাওয়ার জন্য। রবিনের বাবার দাওয়াত পেয়ে আমি রাজি হই বিয়েতে যেতে। কালকে বিয়ে যাবে। রবিন ওর বাবা চলে যাবার পর আমি ঘরে গিয়ে আয়েশাকে বলি, দেখেছ, ওদের বিয়েতে আমাকে দাওয়াত করেছে। আমি বিয়েতে একা যাব না, আমার সাথে তুমিও যাবা। আমার কথায় আয়েশা মুচকে এসে বলল, আমি কিভাবে যাব? আমি কি মানুষ? মানুষ হলে ঠিকই যেতাম। আরে তাতে কি, আমি তোমাকে ছাড়া যাব না। বিয়েতে সবাই তাদের বউকে নিয়ে যাবে আর আমি একা যাব। তুমি আমার সাথে থাকতে না পারো, অদৃশ্যভাবে বিয়ে বাড়িতে থাকবা, আমি এতেই খুশি হব। আমার কথা আয়েশা রাজি হলেন। তখন আমি খুশি হয়ে খাবার খেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন বিকালে কথা মতো আমি রেডি হলাম। আমার সাথে আমার বউ আয়েশা পরে রেডি হলেন। আয়েশা নীল রঙের একটা শাড়ি পরেছিল। ওকে দেখতে যে কতটা সুন্দর ও ভালো লাগছিল আপনাদের বোঝাতে পারবো না। আয়েশার সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। এমন সময় বাইরে থেকে সালাম দাদু ডাকতে লাগলেন। দাদুর ডাকে বাইরে যাওয়ায় উনি বলল, কিরে চল, বিয়েতে যাবি না? তখন আমি আয়েশার দিকে তাকিয়ে বললাম, আমরা যাচ্ছি, তুমি এসো কেমন? আমার কথায় সালাম দাদু আয়েশার দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর লাগছে নাতিবু। কথাটা বলে আমিও সালাম দাদু চলে গেলাম রবিনদের বাড়িতে। এরপর সবাই মিলে চলে গেলাম সুমাইয়াদের বাড়িতে। মোটামুটি বিয়ের ভালো আয়োজন ছিল। সবাই মিলে বিয়ে বাড়িতে যাবার পর আমিও সালাম দাদু বাইরে বসে আছি। তখন গল্পের এক ফাঁকে দাদুকে বললাম, দাদু বউ দেখবা না? আমার কথা দাদু মুচকে এসে বললেন, আমরা তো বউ দেখেছি, যারা দেখেনি তারা দেখুক। আমারও সালাম দাদুর কথার মাঝে সেখানে আসলেন আয়েশা পরি। আয়েশা এসে অদৃশ্যভাবে আমাকেও দাদুকে বললেন, একটা ঝামেলা হয়ে গেছে। ঘরে বউ সেজে যে বসে আছে সে আসলে সুমাইয়া না, ওটা একটা পিশাচ জিন। আমার মনে হয় ইদ্রিস ও তার ভাইরা সুমাইয়াকে ধরে নিয়ে গেছে আর একটা পিশাচ জিনকে এখানে বউ সাজিয়ে রেখেছে। আয়েশা পরির কথা অবাক হয়ে বললাম, কি বলো, সত্যি? তাহলে এখন উপায়? তখন আয়েশা বলল, তোমরা দুজন এখনই সুমাইয়ের ঘরে যাও। এখন যে বউ সেজে আছে ওই ঘরে গিয়ে ঘরে থাকা সবাইকে বের করে দিয়ে সোজা দরজা লাগিয়ে দাও, তারপর আমি যা করার করছি। আয়েশার কথা তাই করলাম। সুমাইয়ার ঘরে গিয়ে সবাইকে বললাম একটুর জন্য বাইরে যেতে। তখন আমাকেও সালাম দাদুকে দেখে সবাই বাইরে গেলে আমি দরজা লাগিয়ে দিলাম। ঘরে তখন সুমাইয়া বউ সেজে বসে, মানে পিশাচ জিন সুমাইয়ার রূপে বউ সেজে বসে আছে। এমন সময় আয়েশা পরি সেখানে আসলেন। আয়েশাকে দেখে ভয় সুমাইয়ার রূপে থাকা জিনটা ভয় কাঁপতে লাগলেন। এদিকে এমন সময় আয়েশা বললেন, যেভাবে আছিস ওভাবেই থাক, এখান থেকে পালানোর চেষ্টা করবি তো মরবি। ওখান থেকে বল সুমাইয়া কোথায়, ওকে কারা নিয়ে গেছে। তখন সুমাইয়ার রূপে থাকা জিনটা বললেন, সুমাইয়াকে ধরে নিয়ে গেছে ইদ্রিস জিন ও তার 3 ভাই। আমার জানা মতে ইদ্রিস জিন আজকে সুমাইয়াকে বিয়ে করবে। এতক্ষণে নিশ্চয়ই বিয়ের কাজ চলছে। তখন আয়েশা পরি জিনটার কাছে সব ঠিকানা নিয়ে সালাম দাদুকে বললেন, দাদু তুমি নিশাদ এখানে থাকো, খেয়াল রেখো ও যেন এখান থেকে পালাতে না পারে। কে কিছু বললে বলবা কবিরাজ একটু কাজ আছে, দরজা খুলতে একটু দেরি হবে। আমি আগে বাড়িতে যাচ্ছি, তারপর ইদ্রিস জিনের কাছে যাচ্ছি। আল্লাহর রহমতে সুমাইয়াকে নিয়ে তাড়াতাড়ি ফিরবো। কথাটা বলে চলে গেলেন আয়েশা পরি। আয়েশা পরি চলে যাবার পর আমিও সালাম দাদু ওখানে বসে রইলাম, যেন সুমাইয়ার রূপে থাকা জিনটা পালাতে না পারে। ওদিকে আয়েশা বাড়ি ছুঁয়ে চলে গেলেন ইদ্রিস জিনের কাছে। সেখানে গিয়ে দেখলেন সুমাইয়াকে জোর করে আটকে রাখছে আর বিয়ে করার জন্য চেষ্টা করছে। এদিকে আয়েশাকে দেখে ইদ্রিস জিনের বড় ভাইরা হাসতে হাসতে বলল, আয়েশা পরি তুই তাহলে ঠিকই খবর পেয়ে গেছিস। তুই কি ভেবেছিস আমাদের ভাইকে আঘাত করবে আর সেটা আমরা মেনে নেব? আমাদের ছোট ভাই সুমাইয়াকে পছন্দ করে ওর কথা রাখতে আমরা সুমাইয়াকে তুলে নিয়ে আসিস। আমরা ওকে আমাদের ভাইয়ের সাথে বিয়ে দেব। ওদের কথা আয়েশা বললেন, কথা দিয়ে বেইমানি করলেন। আপনাদের সম্মান করে, আপনাদের মিষ্টি কথায় সেদিন আপনাদের ভাইকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা আপনাদের কথা রাখলেন না। আমি থাকতে সুমাইয়ার সাথে আপনাদের ভাইয়ের বিয়ে দিতে হবে না? নিজেদের ভালো চান তো সুমাইয়াকে আমার সাথে যেতে দিন। তখন ইদ্রিস জিনের বড় ভাই বললেন, তোর সাথে তো যেতে দিব না, উল্টো তোর সামনে আমার ভাই ও সুমাইয়ার বিয়ে দিব। তুই শুধু 2 মিনিট অপেক্ষা কর। কথাটা বলে ইদ্রিস জিনের 3 জন ভাই বাতাসে মিশে গেলেন আর একটু ফিরে ফিরে আসলেন। ওরা একা ফিরে আসেনি, সাথে করে আরও ধরে নিয়ে আসছে কয়েকজনকে। আমার মা বাবা, আমাদের ছেলে ইয়ামিনকে। ওরা মা বাবা ইয়ামিনকে ধরে নিয়ে এসে হাসতে হাসতেও আয়েশাকে বললেন, আয়েশা পরি আমাদের তো চিনিস না, চিনলে এখানে আসতিস না। তুই যদি এখন আমার ভাই ও সুমাইয়ার বিয়ে হতে না দিস, তাহলে তোর শ্বশুর শাশুড়ি ও ছেলেকে এখানেই মেরে ফেলবো। ওদের কথা আয়েশা একটু চুপ থেকে হাসতে হাসতে বলল, জানতাম তোরা বেইমানির দল, বেইমানি করবি,
তোরা যেরকম একটা কাজ করতে পারি সেটা আগেই কিছুটা বুঝতে পেরেছি। তাই আগে আমার শাশুড়ির ছেলেকে আমাদের বাড়ি থেকে সরিয়ে আমার পরিচিত 3জন জিনকে আমার ছেলে ও শ্বশুর শাশুড়ির রূপ নিয়ে আমাদের বাড়িতে থাকতে বলি। তোরা কি একাই চালাকি করতে পারিস, আমি পারি না? এই বলে আয়শা পরি ইশারা করতেই আমার বাবা মা ও ছেলের রূপে থাকা জিনগুলো তাদের আসল রূপে আসলে তারা সেখান থেকে বাতাসে মিশে গেলেন। ওরা চলে যাওয়ার পর ইদ্রিস জিন ও তার ভাইরা রেগে বললেন, আমাদেরকে বোকা বানানো, আজকে তোকে এখানে মেরে ফেলবো। কথাটা বলে ওরা আয়শা পরীর সাথে যুদ্ধ করতে লাগলেন। আয়শা পরী ওদের থেকে অনেকটা শক্তিশালী থাকায় ওদের সাথে যুদ্ধ করতে করতে ওদেরকে দুর্বল করে ফেললেন। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলায় আয়শা পরী এক এক করে ইদ্রিস জিন ও তার ভাইদের মেরে ফেললেন। ওদের মেরে ফেলার পর সুমাইয়াকে নিয়ে চলে আসলেন আমাদের কাছে। এরপর আয়শা পরী সুমাইয়ার রূপে থাকা জিনটাকে বললেন, যা, তোকে ছেড়ে দিলাম। তখন সে জিনটা চলে যাবার পর আয়শা পরী সালাম দাদুর দিকে তাকিয়ে বলেন, আমি চলে যাচ্ছি ওস্তাদ, ভালো থাকবেন। আয়শা পরীর এরকম কথা বলার কারণ সুমাইয়া যেন বুঝতে না পারে আয়শা পরী আমার বউ। আয়শা পরী চলে যাওয়ায় সালাম দাদু বললেন, ওই পরীটা আমার ছাত্রী বলতে পারো, আমার সাথে থাকা পরী। তুমি এসব কাউকে বলো না, নর্মালি এখানে বউ সেজে থাকো, একটু পর তোমার বিয়ে হবে। সালাম দাদুর কথায় সুমাইয়া আর বউ সেজে বসে রইলেন। তখন আমরা দুজন দরজা খুলে দিলাম। এর ঠিক কিছুক্ষণ পর রবিন ভাই ও সুমাইয়ার বিয়ে হলো। ওদের বিয়ে শেষে খাওয়া দাওয়া করে নতুন বউ নিয়ে আমরা গ্রামে ফিরে আসলাম। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি, আল্লাহর রহমতে ঠিক আছে সবকিছু। প্রিয় লিসেনার, কেমন লাগলো আয়শা পরীর এই 22তম গল্পটি সবাই কমেন্ট করে জানাবেন। আমি শুরু করছি আরেকটা সুন্দর সাপ জিনের গল্প। বাংলাদেশের উত্তর পশ্চিমের এক অজপাড়া গ্রাম, নাম শালবনপুর। গ্রামটা ছোট, কিন্তু চারিদিকে ঘন শাল গাছ, বটগাছ আর কাঁঠাল গাছে ঘেরা। বিকেল নামলেই গ্রামটা অদ্ভুত নীরব হয়ে যায়। পাখির ডাকও যেন সন্ধ্যার পর থেমে যায় হঠাৎ। গ্রামের পশ্চিম পাশে আছে বিশাল এক জঙ্গল। সে জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে একটা পুরনো রাজবাড়ি। লোকে মুখে সবাই তাকে বলে জঙ্গলের রাজবাড়ি। এই রাজবাড়ির প্রকৃত নাম ছিল রুদ্রনাথ জমিদার বাড়ি। প্রায় 150 বছর আগে এখানে রাজত্ব করতেন জমিদার রুদ্রনাথ চৌধুরী। তিনি নাকি খুব নিষ্ঠুর ছিলেন। প্রজাদের উপর অত্যাচার, জমি দখল, রাতের বেলা গুম সবই ছিল তার স্বভাব। গ্রামের বৃদ্ধরা বলতেন রাজবাড়ির পেছনের পুকুর ঘাটে বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল, আর সে রক্তের দাগ নাকি এখনো মাটির ভেতরে আছে। রাজবাড়ির সামনে বিশাল ফটক, ফটকের লোহার গেট মরচে ধরা, বাতাস লাগলেই কিচ করে একটা শব্দ করে ওঠে। ভেতরে ঢুকলেই ভাঙা সিঁড়ি, ফাটল ধরা দেয়াল, ঝুলে থাকা ছাদ আর অসংখ্য বাদুরের বাসা। কিন্তু এই রাজবাড়িকে ঘিরে সবচেয়ে ভয়ানক একটা গল্প, যে গল্পটা সেটা হলো জিন সাপের গল্প। লোকে মুখে শোনা যায় জমিদার রুদ্রনাথ একবার জঙ্গলে শিকার করতে গিয়ে একটি বিরাট কালো সাপ হত্যা করেছিলেন। সে সাপটি নাকি সাধারণ সাপ ছিল না, একটি জিনের রূপ। মৃত্যুর আগে সাপটি নাকি মানুষের কণ্ঠে বলেছিল, তোর বংশ শেষ হবে আর এই রাজবাড়ি হবে আমার। কয়েক বছরের মধ্যে জমিদার ও তার পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। কেউ বলে বিষে, কেউ বলে আগুনে, কেউ বলে পাগলে আত্মহত্যা। তারপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত হলেই রাজবাড়ির ছাদে বিশাল এক কালো সাপকে দেখা যায়। কখনো তার চোখ লাল হয়ে জ্বলে ওঠে, কখনো সে মানুষের মতো ফিসফিস করে কথা বলে। গ্রামের মানুষ তাকে নাম দেয় জিন সাপ। প্রথম ঘটনা ঘটে যায় প্রায় 30 বছর আগে। গ্রামের গরু হারিয়ে যায় এক কৃষকের। খুঁজতে খুঁজতে সে জঙ্গলে ঢুকে পড়ে। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় রাজবাড়ির বারান্দায়। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু চোখ দুটো খোলা আর মুখ বিকৃত, ভয়ঙ্কর আতঙ্কে জমে আছে। তার গলার পাশে ছিল সরু দাগ, যেন কোনো কিছু পেঁচিয়ে ধরেছিল। তারপর একে একে আরো কয়েকজন হারিয়ে যায়। কেউ সাহস করে রাতে জঙ্গলের দিকে যায় না। সন্ধ্যার পর গ্রামের চায়ের দোকানে গল্প জমে ওঠে, কাল রাতে আবার সাপটা দেখা গেছে। আমি নিজের চোখে লাল আলো দেখেছি রাজবাড়ির ছাদে। ওটা সাপ না, ওটা জিন। এক বর্ষা রাতে গ্রামের 3জন তরুণ সাহস করে রাজবাড়িতে যায়। তারা বলে সব গুজব আজ দেখে আসবো। রাত 2টার দিকে গ্রামে বজ্রপাত শুরু হয়। বিদ্যুৎ চমকাচ্ছিল বারবার। হঠাৎ জঙ্গলের দিক থেকে ভেসে আসে বিকট চিৎকার। পরদিন সকালে রাজবাড়ির ভেতরে পাওয়া যায় 3 জনের লাশ। একজন সিঁড়িতে ঝুলন্ত অবস্থায়, একজন পুকুরে ডুবে, আরেকজনের শরীরে রক্ত শক্ত হয়ে পড়ে আছে মেঝেতে। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে কাদামাটি, কিন্তু লাশের পাশে বিশাল সাপের প্যাঁচানো চিহ্ন। গ্রাম নিশ্চিন্ত হয়ে যায় জিন সাপ সত্যি আছে। গ্রামের মসজিদে ইমাম ঘোষণা দেন, মাগরিবের পর কেউ জঙ্গলের দিকে যাবেন না, ওটা অশুভ জায়গা। রাজবাড়ির প্রায় সব রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। শিশুরা পর্যন্ত ভয় পায়। সন্ধ্যার পর দরজা জানলা পর্যন্ত বন্ধ করে রাখে সবাই।
কিন্তু গল্প হয়তো এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, গল্প এখানে শেষ নয়। কারণ ভয় যখন কিংবদন্তি হয়ে ওঠে তখন কেউ না কেউ সত্য খুঁজতে আসে। একদিন দুপুরে গ্রামের বাজারে ঢোকে একটি সাদা প্রাইভেট কার। নেমে আসে দুজন শহুরে যুবক, হাতে ক্যামেরা, ব্যাগে যন্ত্রপাতি। তাদের নাম আরিফ হাসান, অনুসন্ধানী সাংবাদিক, তানভীর রহমান ক্যামেরাম্যান। ওরা একটি ইউটিউব চ্যানেল চালায়, ভৌতিক ও রহস্যের অনুসন্ধানমূলক। চায়ের দোকানে বসে আরিফ হেসে বলল, জিন সাহেব, এসব গায়ের গল্প, আমরা সব প্রমাণ করে দেব এটা মিথ্যা। গ্রামের বৃদ্ধ কাদের আলী কাপা গলায় বললেন, বাবা ওখানে যেও না, অনেকেই গেছে কিন্তু কেউ ফিরে আসেনি। আরিফ হেসে উঠল, ভয়ই মানুষের কল্পনা তৈরি করে চাচা। তানভীর ফিসফিস করে বলল, আজ রাতে শুটিং করব। আরিফ উত্তর দিল, আজ রাতে রাজবাড়িতে থাকবো। চায়ের দোকানের ভেতর যেন হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল। দূরে জঙ্গলের দিকে তাকালে মনে হচ্ছিল কেউ যেন ওদের কথা শুনছে অন্ধকার গাছের আড়ালে থেকে। আর ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে ভেসল অদ্ভুত এক হিসির শব্দ। দুপুরের রোদ তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছে। শালবনপুর গ্রামের মানুষজন দূর থেকে তাকিয়ে দেখছিল আরিফা তানভীর জঙ্গলের পথ ধরে রাজবাড়ির দিকে যাচ্ছে। গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে কাদের আলী আবার বলেছিলেন, বাবারা সন্ধ্যার আগে ফিরে এসো, ওখানে রাত ভালো না। আরিফ হেসে বলেছিল, চাচা আমরা ভূত ধরতে এসেছি, ভয় পেতে না। কিন্তু তানভীরের চোখে হালকা অসুস্থ ছিল। সে ফিসফিস করে বলল, দোস্ত গ্রামের লোকজনের ভয়টা কিন্তু রিয়েল লাগছে। আরিফ ক্যামেরা অন করে বলল, বন্ধুরা আমরা এখন শালবনপুর গ্রামের সেই কুখ্যাত রাজবাড়ির পথে। এখানে নাকি থাকে এক জিন সাপ। আজ রাতে আমরা কাটাবো এই বাড়ির ভেতরে। ক্যামেরা লাল আলো জ্বলছিল। দূরে জঙ্গল অস্বাভাবিক নীরব। জঙ্গলে ঢুকতেই বাতাস যেন ভারী হয়ে গেল। পাখির ডাক নেই, পাতার শব্দ নেই। হঠাৎ কোথাও শুকনো পাতার ওপর সরসর শব্দ। তানভীর থেমে গেল। শুনলি? আরিফ এসে বলল, টিকটিকি বা সাপ হবে, জঙ্গলে সবই হবে। কিন্তু শব্দটা তাদের পেছনেই চলছিল। তারা হাঁটছে, শব্দ তো হাঁটছে। তারা থামলো, শব্দটা থামলো। তানভীর এবার ক্যামেরা ঘুরিয়ে পেছনে ধরল। কিছুই নেই, শুধু গাছ আর অদ্ভুত ঠান্ডা। সূর্য ডোবার আগেই তারা পৌঁছালো সেই রাজবাড়ির সামনে। ভাঙা লোহার গেটটা বাতাসে দুলছে। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। জানলার কাচ ভাঙা, ভেতরে অন্ধকার যেন গিলে ফেলছে আলো। আরিফ বলল, দেখতে ভয়ঙ্কর, কিন্তু এগুলো শুধু সময়ের চিহ্ন। তানভীর নিচু গলায় বলল, কিন্তু এই বাড়িটা অদ্ভুত চুপচাপ। তারা গেটে গেলে ঢুকলো। গেটের শব্দ যেন জঙ্গলের ভেতরটা প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে গেল। ওরা রাজবাড়ির ভেতরে বড় হলরুমটা বেছে নিল থাকার জন্য। মেঝেতে ধুলো, মাকড়সার জাল, ছাদের কোণায় বাদুড় ঝুলে আছে। তারা নাইট ভিশন ক্যামেরা অন করলো। এক কোণে সাউন্ড রেকর্ডার, আরেক কোণে মোশন সেন্সার। আরিফ বলল, আজ প্রমাণ হবে এই জিনসাপ কেবল গল্প। বাইরে তখন রাত নেমে গেছে। হঠাৎ দূরে বাজ পড়ল, আকাশে মেঘ জমেছে। রাত প্রায় 10:30। তারা লাইভ রেকর্ডিং করছে। হঠাৎ সাউন্ড রেকর্ডার থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো। তানভীর বলল, এই শব্দ তো আমরা বানাইনি। আরিফ রেকর্ডার চেক করলো, কোনো গোলমাল নেই। হঠাৎ উপরের সিঁড়ি থেকে ধাপ ধাপ করে শব্দ হলো, যেন ভারী কিছু সিঁড়ি বেয়ে নামছে। তারা দুজনই চুপ। ক্যামেরা সিঁড়ির দিকে ঘোরানো, কেউ নেই, কিন্তু শব্দটা স্পষ্ট। তানভীরের কণ্ঠ কাঁপছে, দোস্ত কেউ তো নামছে। আরিফ সাহস করে বলল, হ্যালো, কেউ আছেন? কোনো উত্তর নেই। শুধু হঠাৎ সিঁড়ির ওপর দিয়ে যেন কিছু দ্রুত সরে গেল। রাত প্রায় 12টা। হলরুমের আলো নিভে গেল হঠাৎ। তাদের টর্চ ছাড়া আর কিছুই নেই। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে দেখা গেল দুটা লাল আলো, দুটা চলচল চোখ। তানভীর ফিসফিস করে বলল, ওটা কি? লাল চোখ দুটো ধীরে ধীরে নড়ল। তারপর দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকলো একটা বিশাল ছায়া। টর্চের আলো ফেলাতেই তারা দেখল মেঝের ওপর দিয়ে সরসর করে এগোচ্ছে একটা বিশাল কালো সাপ। অস্বাভাবিক বড়, কমপক্ষে 10-12 ফুট লম্বা। তার গায়ের রং কালি কালো, চোখ দুটো লাল, আর সে সরাসরি তাকিয়ে আছে ওদের দিকে। তানভীর পিছিয়ে গেল, দোস্ত এটা রিয়েল সাপ। আরিফ ফিসফিস করে বলল, এটা অসম্ভব, এত বড় সাপ এখানে। সাপটা হঠাৎ থেমে গেল। তারপর অবিশ্বাস্য ঘটনা, সাপটার মাথা ধীরে ধীরে উঁচু হতে লাগলো, আরো উঁচু, আরো, যেন মানুষের উচ্চতা ছাড়িয়ে গেল। তারপর মানুষের মতো কণ্ঠ ভেসে এলো, কেন এসছো আমার ঘরে? দুজনেই জমে গেল। তানভীর কাপা গলায় বলল, এটা এটা সম্ভব না। সাপটার চোখ আরো লাল হয়ে উঠল। হঠাৎ বাতাস ঝড়ের মতো বইতে লাগলো ঘরের ভেতরে। ক্যামেরা পড়ে গেল, আলো নিভে গেল। চারিদিকে শুধু হিসির শব্দ। হঠাৎ সব শান্ত। কিছুক্ষণ পর টর্চ জ্বালালো আরিফ। সাপ নেই, ঘর ফাঁকা। তারা হাঁপাচ্ছে। আমার কি হ্যালোসিনেশন দেখলাম? তানভীর ক্যামেরা ঢুকে তুলে দেখলো রেকর্ডিং চলছে।
সে ফুটেজ রিওয়াইন্ড করলো। স্ক্রিনে দেখা গেল তারা দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে কোনো সাপ নেই, বরং ওদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়ামূর্তি, চোখ লাল আর মুখে বিকৃত হাসি। কিন্তু তারা নিজেরা তখন সে ছায়াটাকে দেখেনি। তানভীরের হাত কাঁপতে লাগলো। দোস্ত, এটা ক্যামেরা আছে। আরিফ ধীরে ধীরে পেছনে তাকালো। হলরুমের পেছনের দেয়ালে একটা বিশাল ছায়া নড়ছে, কিন্তু ঘরে তো তারা ছাড়া কেউ নেই। আর ঠিক তখনই ওপর থেকে আবার সে কণ্ঠস্বর, আজ রাত শেষ হয়নি। হঠাৎ ছাদের এক কোণা ভেঙে কিছু একটা নিচে পড়ে গেল। তারা চমকে উঠল। মেঝেতে পড়ে আছে একটা বিশাল সাপের খোলস, তাজা, যেন এই মাত্র কেউ তার চামড়া বদলেছে। রাত তখনও অনেকটা বাকি, আর ওরা এখনও রাজবাড়ির ভেতরে। রাত তখন প্রায় 1টা। রাজবাড়ির হলরুমে নিস্তব্ধতা নেমে এসেছে, কিন্তু সেই নিস্তব্ধতা স্বাভাবিক না, ভারী, চাপা, শ্বাসরোধ করা নীরবতা। আরিফ আর তানভীর দুজনেই দেয়ালের পাশে বসে আছে। সামনে টর্চ জ্বলছে, মাঝখানে পড়ে আছে সেই বিশাল সাপের খোলস। তানভীর ফিসফিস করে বলল, দোস্ত, এটা সাধারণ কিছু না, আমরা চলে যাই। আরিফ এবার চুপ। তার চোখে ভয় স্পষ্ট, কিন্তু অহংকার এখনো পুরোপুরি ভাঙেনি। না, এত দূরে এসে খালি হাতে ফিরবো না, উপরে কিছু আছে। ঠিক তখনই উপরের তলা থেকে দরজা ধীরে ধীরে বন্ধ হওয়ার শব্দ। ঠাস। দুজনেই একসাথে তাকালো সিঁড়ির দিকে। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। প্রতিটা ধাপে কর্মর শব্দ, কিন্তু মাঝপথে উঠে তানভীর হঠাৎ থেমে গেল। তুই কি ঠান্ডা টের পাচ্ছিস? সত্যি উপরের দিক থেকে বরফ শীতল বাতাস নামছে। শ্বাস নিলে মনে হচ্ছে কুয়াশা ঢুকছে ফুসফুসে। সিঁড়ির দেয়ালে পুরনো কিছু ছবি ঝুলে আছে, জমিদার পরিবারের। হঠাৎ তানভীরের টর্চের আলো এক ছবিতে আটকে গেল। জমিদার রুদ্রনাথের ছবি, কিন্তু তার চোখের জায়গা ফাঁকা, কালো গর্ত, আর ছবির নিচে আঁকা একটা সাপের চিহ্ন। আরিফ গিলে ফেলল। আগে এটা ছিল না মনে হয়। উপরে 4টা ঘর, 3টা খোলা, একটা দরজা বন্ধ। সে দরজায় পুরনো লোহার তালা, কিন্তু তালাটা ভাঙা। দরজা গায়ে নখের আঁচড়ের মতো দাগ, আর দরজার নিচে দিয়ে বের হচ্ছে কুয়াশার মতো ধোঁয়া। তানভীর ধীরে বলল, এটাই ওর জায়গাটা। আরিফ ক্যামেরা অন করলো। বন্ধুরা, আমরা এখন উপরে এক রহস্যময় ঘরের সামনে দাঁড়িয়ে আছি। সে দরজা ঠেলে দিল। দরজা খুলতেই ভেতর থেকে তীব্র পচা গন্ধ। ঘরের মাঝখানে একটা পুরনো পাথরের বেদি, চারিদিকে দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা, মেঝেতে শুকনো কিছু, যেন পুরনো রক্তের দাগ। বেদির উপরে রাখা একটা পিতলের বড় পাত্র, তার ভেতরে কালছে তরল। তানভীর ফিসফিস করলো, এটা কোনো তন্ত্র মন্ত্রের জায়গা ছিল মনে হয়। ঠিক তখনই দরজা থাম করে বন্ধ হয়ে গেল। দুজনে ছুটে গেল দরজার দিকে। দরজা বাইরে থেকে বন্ধ, আর ভেতরে হঠাৎ অন্ধকার। টর্চ দুটো একসাথে নিভে গেল। অন্ধকারে শুধু শোনা যাচ্ছে কেউ যেন ঘরের চারপাশে ঘুরছে, মেঝের উপরে ভারী কিছু সরছে। তানভীর কাপা গলায় বলল, দোস্ত, এটা আমাদের ঘিরে ধরেছে। হঠাৎ ঘরের মাঝখানে বেদির উপর সবুজ আলো জ্বলে উঠল। আলোর ভেতরে ধীরে ধীরে একটা বিশাল সাপের অবয়ব ফুটে উঠল, কিন্তু সেটা পুরোপুরি সাপ না। তার শরীর সাপের, কিন্তু মাথা মানুষের মতো আকার নিচ্ছে। চোখ দুটো আগুনের মতো লাল। তার মুখ থেকে বের হলো মানুষের কণ্ঠ, সতর্ক করেছিলাম। আরিফ চিৎকার করে বলল, তুমি কে? উত্তর এলো, এই ভূমির অভিশাপ, এই বাড়ির প্রহরী। তারপর সে বলল, রক্ত ছাড়া কেউ যায় না এখান থেকে। হঠাৎ বেদির পাত্রটা উল্টে গেল। কালো তরল মেঝেতে ছড়িয়ে পড়ল। মেঝে যেন নড়তে লাগলো। তানভীর অনুভব করলো তার পায়ের নিচে কিছু পেঁচিয়ে যাচ্ছে। সে চিৎকার করে উঠল, আরিফ, এটা আমাকে ধরছে। টর্চ হঠাৎ জ্বলে উঠল। এক মুহূর্তের জন্য দেখা গেল মেঝে জুড়ে অসংখ্য ছোট সাপ ছড়িয়ে আছে। ক্যামেরা এখনো রেকর্ড করছে। হঠাৎ সেই সাপ মানব অবয়ব তাদের খুব কাছে চলে এলো। তার লম্বা জিভ বেরিয়ে এলো। সে ফিসফিস করে বলল, বিশ্বাস করনি, এখন বিশ্বাস হবে। আরিফ সাহস করে ক্যামেরার দিকে তাক করে ধরলো। সব রেকর্ড হচ্ছে। সাপটা বিকট হাসলো, মানুষের যন্ত্র আমাকে ধরে রাখতে পারে না। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে বিকৃত লাইন, তারপর স্ক্রিনে ভেসে উঠল অদ্ভুত কিছু চিহ্ন, আর সেই চিহ্নগুলো রক্তের মতো লাল হয়ে উঠল। তানভীর হঠাৎ মাটিতে পড়ে গেল। তার গলায় যেন অদৃশ্য কিছু শক্ত হয়ে পেঁচিয়ে গেছে। সে শ্বাস নিতে পারছে না। আরিফ ছুটে গিয়ে তাকে ধরল, কিন্তু তার হাত ফাঁকা বাতাসে, যেন অদৃশ্য শক্তি। তানভীরের চোখ বড় হয়ে গেছে। তার গলায় চামড়ার ধীরে ধীরে কালো দাগ ফুটে উঠছে, সাপের প্যাচের মতো। আর সে সাপ অবয়ব ধীরে ধীরে তাদের ঘিরে ধরেছে। ঘর কাঁপছে, দেয়ালের চিহ্নগুলো জ্বলতে শুরু করেছে। আর হঠাৎ দরজা খুলে গেল। সবকিছু নিস্তব্ধ, ঘর ফাঁকা, কোনো সাপ নেই, বেদি নেই, রং নেই, শুধু তানভীর মাটিতে পড়ে হাঁপাচ্ছে, আর তার গলায় স্পষ্ট কালো প্যাচের দাগ। দুজনে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আরিফ এবার স্পষ্ট কাঁপছে। এটার মজা না? তানভীর বলল, আমরা ভোর হলে বের হব, এখন বাইরে যাওয়া নিরাপদ না। কিন্তু তারা জানে না রাজবাড়ির ফটক ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
আর জঙ্গলের ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে হিসির শব্দ। রাত এখনো শেষ হয়নি, আর জিন সাপ এখনো পুরোপুরি শক্তি দেখায়নি। রাত প্রায় শেষের দিকে, আকাশে ফ্যাকাশে চাঁদ, কিন্তু রাজবাড়ির ভেতরে অন্ধকার এখনো ঘন। তানভীরের গলায় কালো প্যাচের দাগে স্পষ্ট হয়ে উঠেছে। সে কষ্টে শ্বাস নিচ্ছে। আরিফ বলল, ভোর হলেই বের হব। আর 1 মিনিটও না। কিন্তু ঠিক তখনই দূরে থেকে ভেসে এলো সেই পরিচিত হিসির শব্দ। শব্দটা এবার নিচতলার করিডরে, যেন ধীরে ধীরে তাদের ঘিরে ফেলেছে। ভোরের আলো ফুটতেই তারা ব্যাগ গুছিয়ে বেরিয়ে এলো দ্রুত দৌড়ে রাজবাড়ির প্রধান ফটকের দিকে। কিন্তু ফটকের সামনে এসে তারা জমে গেল। গতকাল যে গেট তারা ঠেলে ঢুকেছিল, আর সেটা বিশাল লোহার শিক দিয়ে আটকে আছে। শিকগুলো নতুন চকচকে, আর গেটের উপর কালো দাগে আঁকা একটা সাপের চিহ্ন। তানভীর কাপা গলায় বলল, এটা তো ছিল না। আরিফ শিক ঝাঁকাতে লাগলো, কিন্তু গেট নড়ে না। হঠাৎ পেছন থেকে ভেসে এলো কণ্ঠ, বলেছিলাম রক্ত ছাড়া কেউ যায় না। দুজনেই ঘুরে দাঁড়ালো। রাজবাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে সে অবয়ব। এবার পরিষ্কার দেখা যাচ্ছে, অর্ধেক শরীরে সাপের, অর্ধেক মানুষের মতো ছায়া। চোখ লম্বা লম্বা, কালো দেহ মাটিতে পেঁচিয়ে আছে। সাপ অবয়ব ধীরে ধীরে এগিয়ে এলো। তার কণ্ঠ এবার শান্ত। এই ভূমিতে অন্যায় হয়েছিল। জমিদার আমার রূপে হত্যা করেছিল। তার রক্তে এই বাড়ি বাঁধা, আর যে কেউ অহংকার নিয়ে আসে সেই রক্ত দেয়। আরিফ চিৎকার করে বলল, আমরা কারো ক্ষতি করিনি। ঠিক অপর পাশ থেকে উত্তর এলো, তোমরা বিশ্বাস করনি, আমার শক্তিকে উপহাস করেছ, এই জায়গাকে অপবিত্র করেছ। হঠাৎ তানভীরের গলায় দাগ জ্বলতে শুরু করলো। সে মাটিতে পড়ে গেল, তার শরীর কাঁপছে। আরিফ তাকে ধরে টানতে লাগলো, ছাড়ো ওকে। সাপ অবয়ব ভেসে উঠল, একজন যাবে একজন থাকবে। হঠাৎ মাটির নিচ থেকে যেন কালো ছায়া বেরিয়ে এলো, তানভীরের পায়ে পেঁচিয়ে ধরলো। সে চিৎকার করলো, আরিফ বাঁচা। আরিফ মরিয়া হয়ে উঠে লাঠি দিয়ে আঘাত করলো, কিন্তু লাঠি বাতাসে আঘাত করছে। হঠাৎ বিশাল কালো সাপের রূপ নিয়ে জিন সাপ সামনে এলো। তার শরীর বিদ্যুতের মতো দ্রুত। এক মুহূর্ত সে তানভীরকে জড়িয়ে ফেললো। তানভীরের মুখ সাদা হয়ে যাচ্ছে, চোখ স্থির, শ্বাস বন্ধ। আরিফ চিৎকার করছে, কিন্তু কিছুই করতে পারছে না। এক বিকট হিসির শব্দে তানভীরের শরীর নিথর হয়ে গেল, মাটিতে পড়ে রইল, চোখ খোলা, ঠিক যেমনটা গ্রামের মানুষদের হয়েছিল। আরিফ ভয় কাঁপছে। আমাকে যেতে দাও, আমি আর আসবো না। সাপাবব তার সামনে এসে থামলো। তুমি দেখেছো, তুমি জানবে, তুমি ভয় ছাড়াবে, তাই তুমি বাঁচবে না। আরিফ দৌড় দিল জঙ্গলের ভেতরে, কিন্তু যতই দৌড়ায় পথ ঘুরে আবার রাজবাড়ির সামনে। গাছগুলো যেন জায়গা বদলাচ্ছে, জঙ্গল যেন তাকে আটকে রাখছে। হঠাৎ সামনে সেই বিশাল সাপ, তার চোখে আগুন। আরিফ পিছিয়ে গেল, তার পেছনে ভাঙা পুকুর ঘাট, পা পিছলে সে পড়ে গেল। সাপটা ধীরে ধীরে এগিয়ে এলো। শেষবারের মতো সে চিৎকার করলো, কেউ আছো? কিন্তু জঙ্গলে কোনো উত্তর নেই, শুধু স্ব শব্দ। পরদিন সকাল, গ্রামের 2 রাখাল গরু চড়াতে গিয়ে জঙ্গলের পাশে কিছু দেখতে পেল। রাজবাড়ির সামনে পড়ে আছে 2টা ব্যাগ, ক্যামেরা ভাঙা, আর ভেতরে আরিফা তানভীরের নিথর দেহ। চোখ খোলা, গলায় কালো প্যাচের দাগ। গ্রাম স্তব্ধ, কেউ কাছে যায় না। ইমাম সাহেব বলেছিলাম ওটা অভিশপ্ত জায়গা। রাজবাড়ির ফটক আবার আগের মতো খোলা, কোনো নতুন শিক নেই, কোনো চিহ্ন নেই, যেন সব স্বাভাবিক। কিন্তু জঙ্গলের গভীরে আবার ভেসে এলো সেই শব্দ। শালবনপুর গ্রাম আবারও আগেও ভয় দেখেছে, কিন্তু এমন নিস্তব্ধতা আগে কখনো নামেনি। আরিফা তানভীরের মৃত্যুর পর পুরো গ্রাম যেন আতঙ্কে জমে গেল। তাদের লাশ দাফন করা হলো গ্রামের কবরস্থানে। কেউই জঙ্গলের দিকে তাকাতে চায় না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না। আরিফের ভাঙা ক্যামেরাটা গ্রামের স্কুল শিক্ষক নাসির উদ্দিন সাহেব থানায় দেওয়ার আগে দেখতে চাইলেন। তিনি বললেন, যদি কিছু জানা যায়। ব্যাটারির বদলে ভিডিও চালু করা হলো। প্রথমে দেখা গেল রাজবাড়ির ভিতরের ফুটেজ, ভয়ঙ্কর ছায়া, অদ্ভুত শব্দ। তারপর শেষ ভিডিওটা, ক্যামেরা পড়ে আছে মাটিতে, স্ক্রিন কাঁপছে। তারপর দেখা গেল বিশাল এক কালো সাপ ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে, কিন্তু কাছে এসে সাপটা মিলিয়ে গেল। তার জায়গায় দাঁড়িয়ে রইল একটা মানুষের ছায়া, চোখ লাল। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আমি এখানে আছি। হঠাৎ ভিডিও বন্ধ। নাসির সাহেব হাত কাঁপতে লাগলো। এটা কেউ বা পায়ে বাইরে ছাড়বে না, তিনি বললেন। কিন্তু গোপন রাখা গেল না। গ্রামের কয়েকজন মোবাইলে ভিডিওটা দেখে ফেলল। ভয়ে দাবানলের মতো ছড়িয়ে গেল। এরপর থেকে গ্রামের ভেতরেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে মুরগি উধাও, কারোর গরু হারিয়ে যাচ্ছে, কারোর ঘরের পাশে সরু সরু শব্দ। একদিন এক কাদের আলী চাচা বললেন, ও আর রাজবাড়িতে নেই, ও গ্রামে ঢুকে গেছে। সে রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। গ্রামের এক যুবক রবিউল, সে বন্ধুদের বলেছিল এসব গুজব, আমি ভয় পাই না। সে রাতেই তার ঘর থেকে চিৎকার শোনা গেল। লোকজন দৌড়ে গিয়ে দেখে রবিউল মাটিতে পড়ে আছে।
চোখ বড় বড়, গায়ে কালো প্যাচের দাগ। ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ ছিল, মেঝেতে কাদা নেই, সাপ নেই, কিন্তু জানলার পাশে কাদার উপর সর্পিল চিহ্ন। গ্রামে বুঝে গেল জিন সাহেব এখন শুধু রাজবাড়ির না, পুরো গ্রাম তার আওতায়। ইমাম সাহেব, কয়েকজন মুরব্বী আর হুজুর মিলেই এক রাতে জঙ্গলের দিকে গেলেন। কোরআন তেলাওয়াত করতে করতে রাজবাড়ির সামনে দাঁড়ালেন। চারিদিকে কুয়াশা, হঠাৎ বাতাস থেমে গেল। তারপর রাজবাড়ির ছাদে দেখা গেল সে বিশাল কালো সাপ। চোখ জ্বলছে, কিন্তু এবার সে নিচে নামল না, শুধু তাকিয়ে রইল। হুজুর বললেন, এই ভূমি ছাড়ো। সাপটা ফনা তুলল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সে রাতের পর কয়েকদিন শান্তি ছিল, কিন্তু কয়েক মাস কেটে গেছে। রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে, কেউ যায় না। একদিন গ্রামের এক ছোট ছেলে বলল, আমি দেখছি জঙ্গলের ভেতরে লাল চোখ, কিন্তু লোকজন ভাবলো বাচ্চাদের কল্পনা। কিন্তু সেদিন সন্ধ্যায় জঙ্গলের দিকে আবার ভেসে এলো, আর রাজবাড়ির ছাদে এক মুহূর্তের জন্য দেখা গেল দুইটা লাল জ্বলন্ত চোখ। তারপর অন্ধকার। শালবনপুর এখনো আছে, রাজবাড়ি এখনো আছে, গ্রামের মানুষ এখনো সন্ধ্যার পর দরজা বন্ধ করে। আর যখন বাতাসের সরসর শব্দ শোনা যায়, তারা ফিস ফিস করে বলে, জিন সব জেগে গেছে। এই গল্পের শেষ নেই, কারণ কিছু অভিশাপের জায়গা বদলায় না, শুধু অপেক্ষা করে নতুন কাউকে। প্রিয় লিসেনার, এই ছিল জিন সাপ গল্পটা। আজকে দুটো গল্প, মানে আয়েশাপুরীর গল্প এবং জিন সাপের গল্প, দুটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা আমাদের অ্যানালিটিক্সে দেখেছি আপনাদের ভিতরে অনেকেই আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব না করে দেখেন। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে গল্পগুলো শুনতে পারেন। দেখাবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।